বলুন। আপনার নাম বলুন, কোথা থেকে আসছেন? স্যার স্যার, আমার নাম অরিত্র সাহা। আমি আলিপুরদুয়ার জেলার অন্তর্গত বারোবিশা গ্রাম থেকে আসছি। আচ্ছা, আপনার লাস্ট এডুকেশনাল কোয়ালিফিকেশন? স্যার, আমার লাস্ট এডুকেশন কোয়ালিফিকেশন হচ্ছে এইচএস। আমি এইচএস 2021 সালে পাশ করেছি এবং তার পরবর্তীতে ডিএলএড কোর্সটিও সম্পন্ন করেছি 22-24 সেশনে। আচ্ছা, আপনার লাস্ট প্রফেশনাল কোয়ালিফিকেশন? স্যার, প্রফেশনাল কোয়ালিফিকেশন ডিএলএড 2022 থেকে 24 এর মধ্যে আমি মানে ডিএলএড কমপ্লিট করেছি। আচ্ছা আচ্ছা, ডিএলএড এবং পিটিটিআই এই দুটোর মধ্যে পার্থক্য বলুন দেখি। স্যার, ডিএলএড যেটা রয়েছে সেটা ডিপ্লোমা ইন এলিমেন্টারি এডুকেশন, আর পিটিটিআই যেটা রয়েছে সেটা প্রাইমারি টিচার্স ট্রেনিং ইনস্টিটিউট। তো ডিএলএড যেটা রয়েছে সেটা এমন একটা এলিমেন্টারি কোর্স, যে কোর্সটা শিশুদের মনস্তত্ত্ব এবং শিশুদেরকে কিভাবে আরো বেশি শিশু কেন্দ্রিক ভাবে পড়ানো যায় সে সম্পর্কিত কোর্স আমাদেরকে প্রদান করে, যাতে আমরা প্রাক প্রাথমিক থেকে ক্লাস 8 পর্যন্ত শিশুদেরকে পড়াতে পারি। আর যেটা পিটিটিআই সেটা একটা টিচিং, মানে টিচারদেরকে প্রশিক্ষণ দেওয়ার একটা ইনস্টিটিউট ছিল। এটা টিচারদেরকে মানে প্রশিক্ষণ দেয় কিভাবে ছাত্রদেরকে আরো ভালোভাবে পড়ানো যায় শিশু কেন্দ্রিক ভাবে। জেবিটির ফুল ফর্ম কি? স্যার, এই মুহূর্তে আমি এটা মনে করতে পারছি না। আচ্ছা, আপনি বলুন তো, যে গ্রেড প্রদান করা নম্বর প্রদান করার পরিবর্তে এটা কতটা যুক্তিযুক্ত? স্যার, আমি মনে করি গ্রেড প্রদান করা নম্বর পরিবর্তন করার নম্বর প্রদানের তুলনায় বেশি মানে অধিক কার্যকর। কারণ গ্রেড প্রদান করলে আমরা স্টুডেন্টদেরকে একটা নির্দিষ্ট গ্রুপের মধ্যে ফেলতে পারি, যে এদের গুণমান এই নির্দিষ্ট মানে গ্রুপের মধ্যে পড়ছে। এবং গ্রেড প্রদান করলে হয়টা কি, যে কোনো একটা স্টুডেন্ট হয়তো 5 নম্বর কম পেলো, কিন্তু সে একটু হীনমন্যতায় ভুগতে পারে নম্বর প্রদান করলে। কিন্তু গ্রেড প্রদান করলে সেই ভয়টা আর থাকে না, কারণ তারা দুজনেই প্রায় সেম গোত্রের বা গ্রুপের অন্তর্ভুক্ত হয়। আচ্ছা, শিশু শ্রম আইনের মূল বক্তব্য কি? স্যার, ধন্যবাদ স্যার। শিশু শ্রম আইনটি স্যার 1986 সালে মানে কার্যকর হয়, এবং এটার মূল বক্তব্য ছিল 14 বছরের কম বয়সী যে শিশুরা রয়েছে তাদেরকে অর্থনৈতিক উৎপাদন যুক্ত বা তাদের মানে কোনো প্রকার ইনকাম জেনারেট করছে এরকম কোনো ক্ষেত্রে তাদেরকে যুক্ত রাখা যাবে না, যাতে তাদের পড়াশোনার কোনো ক্ষতি না হয় বা শৈশবের কোনো ক্ষতি না হয়। এবং আর্টিকেল 24 যেটা রয়েছে ভারতীয় সংবিধানের, সেটাতে এই শিশু শ্রমের বিরোধে নির্দেশ দান করা হয়েছে। এছাড়াও 39E এবং 39F এই দুটি ক্লসে আমাদের সংবিধানে শিশু শ্রমের বিরুদ্ধে মত দেওয়া রয়েছে। কত সালে চালু হয় শিশু শ্রম আইন? স্যার, শিশু শ্রম বিরোধ আইনটা 1986-তে চালু হয়। 1986। আচ্ছা, শ্রেণীকক্ষের শিশুদের মধ্যে ক্রমাগত চুরি করার প্রবণতা দেখা দিলে আপনি কি কি পদক্ষেপ নিতে পারেন? স্যার, শিশুদের মধ্যে যদি চুরি করার প্রবণতাটা গড়ে ওঠে, তাহলে সেক্ষেত্রে বুঝতে হবে যে সেটা তাদের হয়তো পারিবারিক শিক্ষার কোনো অভাব রয়েছে, বা তাদের যে পরিবেশটা রয়েছে বা তাদের যে সঙ্গতিটা রয়েছে সেটা হয়তো ভালো নয়। তো সেক্ষেত্রে প্রথমেই আমার যে কাজটি হবে, আমি সেক্ষেত্রে তাদেরকে বোঝাবো যে ভালোবাসার সাথেই বোঝাবো, সহানুভূতির সাথে, যে এই চুরি করা কাজটা খুবই খারাপ কাজ। এবং সেক্ষেত্রে তাদেরকে এটা থেকে বিরত থাকতে বলবো। এবং প্রয়োজনে আমি বেশ কিছু নীতি শিক্ষামূলক গল্প যে রয়েছে সেগুলোর মাধ্যমে তাদেরকে বোঝাবো যে চুরি করাটা খারাপ কেন। এবং তার পরবর্তীতেও যদি তারা এক্ষেত্রে শুধরে না যায়, তাহলে সেক্ষেত্রে আমি এই বিষয়টি তাদের অভিভাবকদেরকে জানাবো এবং প্রধান শিক্ষক মহাশয়কেও জানাবো। বেশ, ঠিক আছে। দেখুন, আপনার পারফরমেন্স খুব ভালো, ডেপথ অফ নলেজও ভালো রয়েছে, এক্সপ্লেনেশন খুব ভালো। 4.8 খুব ভালো। প্রিপারেশন খুব ভালো রয়েছে, আন্ডারস্ট্যান্ডিং মানে আউটস্ট্যান্ডিং। ঠিক আছে। স্যার, ওই যে জেডপিডি বলছিলেন না ওই সময়, হুম। ওটা তো জোন অফ প্রক্সিমাল না ডেভেলপমেন্ট না, ছিল, জেডবিটি আমার মনে বলিনি, নেই। জেবিটি, জুনিয়র বেসিক ও, ট্রেনিং। ওটা ও ফুল ফর্ম স্যার, এটা হচ্ছে আমি জানতাম না স্যার। হ্যাঁ, ওটা ডিএলএড এর আগে করা হতো। ডিএলএড যেমন 2 বছরের, ওটা 1 বছরের ছিল। তো ওটা হ্যাঁ স্যার। প্রাথমিকের শিক্ষক হওয়ার জন্য ওই জুনিয়র বেসিক ট্রেনিং করা হতো। হ্যাঁ স্যার, ঠিক আছে। বুঝেছি স্যার। বেশ, ঠিক আছে, নেক্সট। স্যার, স্যার নিজের সম্পর্কে পুরোটা বলবো তো? হ্যাঁ, পুরোটাই বলুন। স্যার, আমার নাম সাধনা কর্মকার, আমি পশ্চিম বর্ধমান জেলার পানাগড় থেকে এসেছি।
আমি 2008 সালে মাধ্যমিক এবং 2010 সালে উচ্চ মাধ্যমিক পাস করি। তারপর আমি 2013 সালে ভূগোল বিষয় নিয়ে স্নাতক কোর্সটি সম্পন্ন করি এবং 2019-21 শিক্ষাবর্ষে ডিএলএড কোর্স করি এবং 2022 সালের প্রাইমারি টেট পরীক্ষায় উত্তীর্ণ হই এবং বর্তমানে আমি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষিকা হওয়ার জন্য ইন্টারভিউয়ের জন্য প্রস্তুতি নিয়েছি। আচ্ছা, আপনি যদি একজন প্রাথমিকের শিক্ষিকা হিসাবে বিদ্যালয়ে যোগদান করেন, তাহলে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের আপনি কিভাবে সাপোর্ট করবেন বা সামাল দেবেন বা শিক্ষাদান করবেন? বিশেষ চাহিদা সম্পন্ন শিশুরা এমনি স্বাভাবিক গড় মানের শিশুদের থেকে একটু আলাদা রকম হয়, তাই তাদের বিশেষ ভাবে যত্ন তাদের প্রতি নেওয়ার দরকার। তাদের যেদিকে মানে যে বিভিন্ন রকমের সিডাব্লিউএসএন চাইল্ড হয়, তো যে বাচ্চার যেদিকে একটু সমস্যা রয়েছে, যেমন কোনো বধির শিশু থাকতে পারে, তাকে সে যাতে মানে পড়ানো মুখ লিপ রিডিং করতে পারে সেদিকে তাকে নজর দিতে হবে। যদি কোনো দৃষ্টি শক্তি কম সম্পন্ন যদি বাচ্চা থাকে, তাহলে তাকে মানে সে যাতে ভালোভাবে কথা শুনতে পায়, ক্লাসের পড়া শুনতে পায়, সেদিকে তাকে নজর দেওয়া হবে। বা অতি সক্রিয় বা এডিএইচডি এরকম যদি কোনো বাচ্চা থাকে, তাহলে তার যে শরীরে অতিরিক্ত মানে শক্তি থাকে, সেই শক্তিটাকেই তাকে কাজে লাগিয়ে তাকে সে যাতে মানে স্বাভাবিকভাবে ক্লাসে কাজকর্ম করতে পারে সেদিকে তাকে নজর দিতে হবে। বিভিন্ন রকম বাচ্চা থাকবে, তার যেদিকে সে তার বিশেষ মানে বিশেষ যত্নের দরকার, তাকে বেশ। বিশেষভাবে সেদিকে বলুন, support দিতে বুনিয়াদী হবে। শিক্ষা বলতে আপনি কি বোঝেন? স্যার কি শিক্ষা একবার বলুন? বুনিয়াদী শিক্ষা। বুনিয়াদী শিক্ষা হচ্ছে গান্ধীজি চালু করেছিলেন। এটি হচ্ছে হাতে কলমে শিক্ষা, মানে শিক্ষার্থীরা বিভিন্ন রকমের হাতে কলমের কাজ, যেমন কৃষিকাজ, সুতো তাঁত বোনা, সুতো তৈরি করা ইত্যাদি কাজের মাধ্যমেই তাদের যে পাঠ্যক্রম যে রয়েছে সেটা শিক্ষা গ্রহণ করবে। এটাই হচ্ছে বুনিয়াদী শিক্ষা, হাতে কলমে শিক্ষা। হুম। আচ্ছা, বর্তমানে পশ্চিমবঙ্গের পর্যটন মন্ত্রী কে রয়েছেন? স্যার এই মুহূর্তে আমার এটা জানা নেই। আচ্ছা, ভারতবর্ষের নারী ও শিশু কল্যাণ মন্ত্রণালয়ের মন্ত্রী কে রয়েছেন? ভারতবর্ষে স্যার জেপি নাড্ডা। না। বলেন, এসডিও এবং বিডিও আপনার জেলার এসডিও এবং বিডিওর নাম বলুন। এসডিওর নাম হচ্ছে সুমন বিশ্বাস মহাশয় এবং বিডিও হচ্ছে বেশ, ঠিক। কিছু সৌরভ গুপ্তা মহাশয়। আচ্ছা, মিড ডে মিলে কি ধরনের সবজি রান্না হওয়া উচিত বলে আপনি মনে করেন? মিড ডে মিলে বাচ্চারা পুষ্টি পাবে, সেরকম পুষ্টি পাবে, সবজি থেকে ভিটামিন পাবে, সেরকম সবুজ শাকসবজি বা বিভিন্ন ঋতুর যে শাকসবজি উৎপন্ন হয়, সেই বিভিন্ন ঋতুকালীন যে সবজি পাওয়া যায় সেগুলোই তাদেরকে দেওয়া উচিত। বা বিদ্যালয়ে যদি কিচেন গার্ডেন থাকে, হুম, সেই কিচেন গার্ডেনে যে তাজা শাকসবজি উৎপন্ন হবে হুম। সেটাও তাদেরকে দেওয়া আগে, মানে ওটা অগ্রাধিকারের মধ্যে পড়বে। যদি কিচেন গার্ডেন না থাকে, তাহলে বিভিন্ন ঋতুকালীন যে শাকসবজি বাজারে পাওয়া যাবে সেটা তাদেরকে দেওয়া যেতে পারে। এখানে প্রতিদিন ক্লাস করার সময় এত ডিস্টার্ব করলে হবে? বদমাস। বেশ, দেখুন মোটামুটি আপনার ঠিকই আছে। তবে আরেকটু পড়বেন, কিছু কিছু কনসেপ্ট মনে হচ্ছে আরও ডিটেলস একটু জানতে হবে। ওভারঅল পারফরমেন্স মোটামুটি ভালো, 4.5 ধরে রাখুন। আপনার ডেট দিয়েছে? হ্যাঁ স্যার, পশ্চিম বর্ধমান জেলা মে মাসের 19 থেকে 22। সময় আছে অনেকটাই হাতে। ঠিক আছে, নেক্সট। মংলা দাস, ম্যাডাম, আর ইউ রেডি? মঙ্গলা দাস, ঠিক আছে, আপনি বলুন আপনার নাম, ডিস্ট্রিক্ট, কোথা থেকে আসছেন।
বেশ, প্রবেশ করা থেকে শুরু করছেন তাই তো? বেশ, ঠিক আছে। বসুন। আপনার রুমের লাইটিং প্রপার নেই, যাই হোক। ঠিক আছে, ঠিক আছে, বেশ। আপনি বলুন যে যদি একটি শিশু খেলাধুলা করার সময় আঘাত পায়, তখন আপনি কি কি পদক্ষেপ নিতে পারেন একজন শিক্ষিকা, মানে সহ শিক্ষিকা হিসাবে? আমি প্রথমেই আমার বাচ্চাটা আগে একটু জায়গায় পরিষ্কার করে ওষুধ লাগানো দরকার করে লাগিয়ে দিলাম। তাতে যদি না রক্ত পড়ে তারপর দিলে হসপিটালে নিতে হবে। আচ্ছা, আপনি বলুন তো স্কুল কমপ্লেক্স কি? স্কুলের চারপাশে যে সমস্ত মাঠ বা স্কুলের সেখানে তার কিছু বাগান টাগান সমস্ত কিছু নেই, স্কুল কমপ্লেক্স। না, এটা ভুল বললেন, ভেবে বলুন দেখি। একটু ভাবনা চিন্তা করে বলুন দেখি, স্কুল কমপ্লেক্স। স্কুলের সমস্ত কিছু নেই, মাঠ নেই, রান্নাঘর হচ্ছে না। বেশ, আপনি বলুন উৎপাদনমূলক কাজ এবং সৃজনমূলক কাজ বলতে আপনি কি বোঝেন? কাজ আমরা যেগুলো নিজে করি মানে চাষবাস আর যেগুলো আমরা হাতে কলমে সৃষ্টি করি যেমন কোনো কাগজের কাজ সেগুলো হচ্ছে সৃজনমূলক কাজ। আচ্ছা, শিশুদের বিদ্যালয়ে সৃজনমূলক কাজ আপনি কিভাবে শেখাবেন? বিভিন্ন সেলাইয়ের কাজ শেখাবো বা মাটির কাজ মাটির থেকে বিভিন্ন জিনিস তৈরি করা সেগুলো শেখাবো। এছাড়া বিভিন্ন বোনা যেসব মানে বোনা সোয়েটার বোনা এগুলো শেখাতে পারি। আচ্ছা, আমাদের যে প্রতিবেশী দেশ পাকিস্তান, এই পাকিস্তানের প্রধান পর্বত শৃঙ্গের নাম কি? আচ্ছা, বলুন তো জম্মু কাশ্মীরের যে দুটো লোকনৃত্য রয়েছে সেই লোকনৃত্যের দুটোর নাম বলুন। জম্মু কাশ্মীর। আচ্ছা, আপনার জেলার কয়েকটি প্রধান কৃষিজ ফসলের নাম বলুন দেখি। বেশ, ঠিক আছে। আপনার ডেট কত তারিখ দিয়েছে? ডেট দিয়েছে কি এখন? বাঁকুড়া, বেশ, ঠিক আছে। দেখুন, আরেকটু পড়তে হবে আপনাকে, এই বিষয়গুলো ভুলে যাচ্ছেন, খুব কমন জিনিস এগুলো আপনার রিভাইজ দিতে হবে বারবার, বইটা পড়তে হবে, আর্ট অফ টিচিং বই। এই ইন্টারভিউ বুস্টার, এই ইন্টারভিউ বুস্টার থেকে কতগুলো প্রশ্ন আপনাকে ধরলাম, কিন্তু আপনি পারলেন না, কারণ ভালোভাবে পড়েননি, অথচ বা রিভাইজও দেননি। পড়তে হবে এই ডিটেলসে বিষয়গুলো, হ্যাঁ, সময় খুব কম। পড়ুন, বারবার পড়ুন, তবেই আপনার বলতে পারবেন। পড়তে হবে আপনার আজকের 3.5 বলুন। হ্যাঁ, হ্যাঁ, সময় হয়নি, খুবই ব্যস্ত আমি। দেখছি আমি তাও। আরেকজনও পাঠিয়েছেন, আরেকটা ভাই অরিত্র। তো আমার সময় হয়নি, আমি দেখছি। কালকে যদি সময় করতে পারি তো দেখছি। আমি প্রতিদিন আমার মোটামুটি ওই 2 থেকে 2.5 ঘন্টা করে আমার সেমিনার থাকে, মানে ওয়েবিনার। ওটা আমাকে ক্লাস অ্যাটেন্ড করতে হয়। আমি করাই না, আমি একটা কোম্পানির আন্ডারে করছি। ওখান থেকে বিশেষ কিছু বিষয় রয়েছে, আমি যেগুলো হাতে কলমে শিখছি, পরে আপনাদেরকে শেখাবো বা আপনাদেরও কাজে লাগবে। আপনাদেরকে ফ্রিতে শেখাবো। আমি যাই হোক পয়সা দিয়ে করছি, ওই কারণে ওগুলো করা, তারপর আপনাদের ক্লাস নেওয়া, স্কুল প্রচণ্ড চাপের হয়ে যাচ্ছে, দেখছি সময় করে। ঠিক আছে, একটু পড়ুন, ডিটেলসে বইগুলো ভালোভাবে পড়ুন, সময় আছে, ভালোভাবে রিভাইজ দেন। নেক্সট, ঝর্ণা, তাই তো? ঝর্ণা মাহাতো ম্যাডাম, আর ইউ রেডি? ওকে। হুম, বেশ। আপনি বলুন, আপনার নিজের সম্পর্কে বলুন। আমি নমস্কার স্যার, আমি পুরুলিয়া জেলার কোটশিলা থানার অন্তর্গত ছোট্ট গ্রাম আমরা থেকে আসছি। আমি 2018 সালে মাধ্যমিক পাশ করি এবং 2020 সালে উচ্চ মাধ্যমিক পাশ করি। পরবর্তীকালে 2020 শিক্ষাবর্ষে আমি আমার ডিএলএড কোর্সটি সম্পূর্ণ করি। তারপর আমি 2022 সালে টেট পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর বর্তমানে আমি এখন একজন গৃহবধূ এবং প্রাইমারি শিক্ষিকা হওয়ার জন্য। আচ্ছা, আপনি বলুন তো যে পশ্চিমবঙ্গের
দুটি লোকনৃত্যের নাম বলুন। ওয়েস্ট বেঙ্গল বা পশ্চিমবঙ্গের দুটি লোকনৃত্যের নাম। নৃত্য একটা হচ্ছে ছৌ নাচ আর স্যার একটা নতুন আচ্ছা, ঝাড়খণ্ডের একটি লোকনৃত্যের নাম বলুন। ঝাড়খণ্ডে ঝুমুর নাচ। ঝাড়খণ্ডে ঝুমুর নাচ কবে থেকে হলো? ঝুমুর নাচ কোথাকার? ঝুমুর নাচ পুরুলিয়া এবং ঝাড়খণ্ড দু জেলাতে ঝুমুর নাচে রাজ্য। ঝুমুর নাচ রাজস্থানের। ঝাড়খণ্ডের বলুন প্রধান নৃত্য কি, লোকনৃত্য জানা আছে? আছে জানা নেই, দুঃখিত। আচ্ছা, ভারতনাট্যম এটা কোন রাজ্যের? ভারত। আচ্ছা, এটা হচ্ছে তামিলনাড়ু রাজ্যের। বেশ, ঠিক আছে। আচ্ছা, সন্তোষ ট্রফি কোন খেলার ক্ষেত্রে দেওয়া হয়? হকি, পেলো, ফুটবল না ক্রিকেট? সন্তোষ এটা ট্রফি। আমার জানা নেই তো। টপ ঠিক আছে, ঠিক টপ। সন্তোষ ট্রফি ফুটবলের ক্ষেত্রে দেওয়া হয়। বেশ, আপনি বলুন তো যে পদ্মা নদীর একটি উপনদী বা শাখা নদীর নাম, বা পদ্মা কোন দেশের জাতীয় নদী, প্রধান নদী? পদ্মা হচ্ছে বাংলাদেশ। হ্যাঁ স্যার, পদ্মা নদী হচ্ছে বাংলাদেশের নদী। আচ্ছা, বাংলাদেশের রাজধানী কোথায় বলুন তো? স্যার, বাংলাদেশের রাজধানী হচ্ছে ঢাকা। ঢাকা। আচ্ছা, ঢাকা শহরটি কোন নদীর তীরে অবস্থিত? ঢাকা শহরটি পদ্মা নদীর তীরে। না। আচ্ছা, শ্রীলঙ্কার রাজধানীর নাম বলুন দেখি। শ্রীলঙ্কার রাষ্ট্রীয় বর্ধন কর্তৃক। জয়বর্ধনে পোড়া। আচ্ছা, বেশ, আপনি বলুন যে কার্নাইল সার্কুলার কি? কার্নাইল সার্কুলার কি এটি বলুন, এটি সম্পর্কে বিস্তারিত বলুন। এই বিষয়টা সম্বন্ধে আমার ভালোভাবে। নৈতালিন শিক্ষা কি বলুন দেখি। নৈতালিন শিক্ষা হচ্ছে আমাদের জাতির জনক মহাত্মা গান্ধী এটির মূল প্রদর্শক। এটা হচ্ছে যে পুঁথিগত বিদ্যার সাথে সাথে আমাদের হাতে কলমে কর্মশিক্ষারও জ্ঞান দেওয়ার হয়ে থাকে। আচ্ছা, দেখুন আপনাকে অনেক পড়তে হবে, হ্যাঁ, প্রচুর পড়তে হবে, অনেক বিষয় আপনার জানা নেই। সময় আছে মোটামুটি যেটুকু, আপনি দিনরাত এক করে পড়ুন। আপনার আজকে যা পারফরমেন্স 5-এর মধ্যে 2.5, আড়াই, হ্যাঁ, একটু পড়তে হবে ডিটেলস। বেশ, নেক্সট মমতাময়ী মণ্ডল। ম্যাডাম, আর ইউ রেডি? মমতাময়ী মণ্ডল, হ্যালো। বেশ, 4 জনের ভাইবা নেওয়া হলো, হ্যাঁ। হ্যালো। দেখা যাচ্ছে? না, দেখা তো যাচ্ছে না। ক্যামেরা অন করেছেন, ভিডিও? হ্যাঁ স্যার, আমি অন করেছি। তাহলে নেটওয়ার্কের প্রবলেম হয়তো। হ্যাঁ, এবার ঠিক আছে। এবার বেশ, আপনার নিজের সম্পর্কে বলুন। স্যার, আমি বাঁকুড়া জেলার সাতনা থানার চাটবাড়ি গ্রাম থেকে আসছি। আমি 2006 সালে মাধ্যমিক, 2008 সালে উচ্চ মাধ্যমিক পাস করি। তারপরে আমি 2022 সালে 2017-19 শিক্ষাবর্ষে ডিএলএড কোর্সটি সম্পন্ন করি এবং 2022 সালে আমি টেট পরীক্ষায় উত্তীর্ণ হই। এখন আমি ইন্টারভিউর জন্য প্রস্তুতি নিয়ে আগামী তারিখ। বেশ, ঠিক আছে। এবার বলুন, নবজাগরণ বলতে আপনি কি বোঝেন? জাগরণ হুম জাগরণ মানে হচ্ছে স্যার, মানে চেতনা জাগরণ।
করতে মনে হচ্ছে। বলুন ক্যাব এর ফুল ফর্ম বলুন, CAB ক্যাব এর ফুল ফর্ম। স্যার আমি CABE ক্যাব এর ফুল ফর্ম কি? এপি ক্যাব, CAB ক্যাব। দেখুন কতটা ঘাটতি আপনাদের। বলুন আমার ব্যর্থতার পথেই দেশ, আমার ব্যর্থতার পথেই দেশ সেবা করতে পারি, এই কথা কে কখন বলেছিলেন? স্যার এটা আমি বলুন ECCE এর ফুল ফর্ম কি এবং এটি সম্পর্কে বিস্তারিত করুন। সিসি ECCE সর্বজনীন প্রাথমিক শিক্ষা বলতে আপনি কি বোঝেন? সর্বজনীন প্রাথমিক শিক্ষা যে শিক্ষাটা সবার জন্য প্রযোজ্য। বয়স কত থেকে কত? স্যার এটা হচ্ছে 6 থেকে 14 বছর, মানে একবারে প্রাথমিক 6 থেকে 14 বছর, মানে একবারে প্রথম শ্রেণী থেকে যেটা অষ্টম শ্রেণী পর্যন্ত। বেশ, এবার বলুন গিফট এবং অকুপেশন এটি কোন শিক্ষা পদ্ধতিতে ব্যবহৃত হয়? গিফট এবং অকুপেশন। গিফট গিফট, গিফট অ্যান্ড অকুপেশন কোন শিক্ষা পদ্ধতিতে ব্যবহৃত হয়? বেশ, উপহার। হুম, বেশ বলুন প্রাচীনকালে কোন কোন দেশে আবশ্যিক শিক্ষা ব্যবস্থা লক্ষ্য করা যেত? আবশ্যিক শিক্ষা ব্যবস্থা প্রাচীনকালে, আধুনিককালে নয় কিন্তু, কোন কোন দেশে সেটা? আবাসিক শিক্ষা, সরি আবাসিক, আবাসিক শিক্ষা ব্যবস্থা। আবাসিক মানে যেখানে শিশুরা বা শিক্ষার্থীরা থেকে পড়াশোনা করে। লাস্ট একটা কোশ্চেন, নারী শিক্ষার উন্নতিতে নারী শিক্ষার উন্নতিতে পিওএ কি কি পদক্ষেপ নিয়েছিল? পিওএ মিনস প্রোগ্রাম অফ অ্যাকশন, এটি কি কি পদক্ষেপ নিয়েছিল? বেশ দেখুন, নারীদের হুম, দেখুন আপনি কি আমার বই নিয়েছেন ইন্টারভিউ বুস্টার? হ্যাঁ স্যার বইয়ের মধ্যেই থেকে প্রশ্ন ধরা হলো, যে প্রশ্নগুলো ধরা হলো সবগুলো আমার বইয়ের মধ্যে আছে এবং উত্তর খুব সুন্দরভাবে আমি লিখে দিয়েছি। এবার যারা নেননি নিতে পারেন, তো সেটা পরের ব্যাপার হলো। এখন বিষয় হচ্ছে যেখান থেকে হোক আপনাকে রেডি করতে হবে, বিষয়গুলো পড়তে হবে, যে কোনো বই থেকেই হোক যেখানে আপনি মেটেরিয়ালস পাবেন। প্রচণ্ড ঘাটতি রয়েছে, আজকে যা পারফরমেন্স খুবই কম, আন্ডার 2 মানে 2-এরও কম, তো 2ই ধরলাম। তো অনেক পড়তে হবে ম্যাডাম, প্রচুর পড়াশোনা করতে হবে, এভাবে হবে না, এভাবে কি করে হবে? অনেক পড়াশোনা করতে হবে। একজন শিক্ষক বা শিক্ষিকা হওয়া খুব টাফ ব্যাপার, মানে কম্পিটিশন প্রচুর। তো ভ্যাকান্সি 13,000 সামথিং, আর 50-60 হাজারের উপর যদি ধরুন ক্যান্ডিডেট যায়, তো এই ধরনের প্রশ্ন করলে যদি এভাবে উত্তর না দিতে পারেন তো ছিটকে যাবেন, খুব সমস্যা বটে। রেডি করুন নিজেকে, এখন ঘষে মেজে রেডি করুন, যতটুকু সময় আছে দিনরাত এক করে একটু পড়াশোনা করুন, নইলে উপায় নেই। নেক্সট আজকে কি আর কেউ ভাইভা অথবা ডেমো দেবেন? নইলে আজকের ক্লাস এখানে এন্ড করতাম। এনিওয়ান প্লিজ, নাম বলুন, বলুন নামটা ভালোভাবে বলুন আরেকবার। জয়শ্রী। স্যার আমি ডেমো দেবো, ঝর্ণা মাহাতো। বেশ ঠিক আছে, আগে ম্যাডাম ভাইভাটা দিয়ে নেক। ওকে ম্যাডাম, আপনি, আপনাকে আমি পিন করছি, যদি সম্ভব হয় ক্যামেরা অন করবেন, নইলে অফ। বেশ, ভাইভা যিনি দেবেন জয়শ্রী ভুল, তো আপনি রেডি তো ম্যাডাম? হ্যাঁ স্যার। বেশ ঠিক আছে, আপনাকে আমি পিন করি। তো বলুন আপনার নিজের সম্পর্কে বলুন,
আপনার নাম, আমি কোথা থেকে যাচ্ছি আসছেন? মাওর। হুম। আমি পশ্চিম মেদিনীপুর জেলার শালবনী ব্লকের চকতারিণী গ্রাম থেকে আসছি। হুম। 2009 সালে মাধ্যমিক, 2011 সালে উচ্চ মাধ্যমিক এবং 2011-14 শিক্ষাবর্ষে বাংলা বিভাগে স্নাতক ডিগ্রিটি অর্জন করি। এছাড়া 2016-18 শিক্ষাবর্ষে আমি ডিএলএড কোর্সটি সম্পন্ন করি এবং 2022-এ টেট উত্তীর্ণ হয়েছি। হুম। এবং আমি সামনে উপস্থিত হয়েছি আমার ইন্টারভিউ শেষ পর্যায়ে। আচ্ছা, আপনি এত তাড়াতাড়ি করছেন কেন? আপনার এত ঝটফট করছেন কেন? ধীরে সুস্থে উত্তর দেন। এরকম করলে তো হবে না ইন্টারভিউ বোর্ড মেম্বারদের সামনে। ধীরে সুস্থে উত্তর দেবেন। বলুন, জাতীয় নারী শিক্ষা পর্ষদ কত সালে গঠিত হয়? দুঃখিত স্যার, আমার এই প্রশ্নটির উত্তর আচ্ছা বলুন তো, নারী শিক্ষার উন্নতিতে প্রোগ্রাম অফ অ্যাকশন কি কি পদক্ষেপ নিয়েছিল? নারীদের জন্য যে বিদ্যালয় স্থাপনের কথা বলেছিল এবং নারীদের যে মানে মেয়েদের বালিকা বিদ্যালয় প্রতিষ্ঠা হয়েছিল এবং এছাড়া যে বিদ্যালয়গুলিকে একটি করে শিক্ষিকা থাকে সেটাও নিশ্চিত করা হয়েছে। শুধু এইটুকুই? আরও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করা হয়েছিল, সেগুলো বলুন দেখি। স্যার এই মুহূর্তে আমার এটাই মনে পড়ছে। আচ্ছা, গুরুমা বা স্কুল মাদার বলতে আপনি কি বোঝেন? গুরুমা বা স্কুল মাদার। স্যার বিষয়টা আমার এই মুহূর্তে ঠিক সঠিকটি জানা নেই স্যার। কত সালে প্রাথমিক শিক্ষা পর্ষদ গঠিত হয় বলুন দেখি? প্রাথমিক শিক্ষা পর্ষদ 1991। ঠিক বলছেন? প্রাথমিক শিক্ষা পর্ষদের দায়িত্বগুলি কি কি বলুন? বিদ্যালয়গুলি পরিচালনা করা এবং শিক্ষকদের বেতন নির্ধারিত করা, বিদ্যালয়গুলিতে পড়াশোনা যে হচ্ছে সেগুলিকে তদারকি দেওয়া এবং বিদ্যালয় শিক্ষকদের বদলি বা পেনশন এসব ব্যাপারগুলো। আচ্ছা, মেক ইন ইন্ডিয়া এটি রাজ্য সরকারের একটি প্রকল্প না কেন্দ্র সরকারের প্রকল্প? মেক ইন ইন্ডিয়া। স্যার আমার মনে হয় যেটা হচ্ছে একটু গেস করে বলতে পারি। বলুন। এটা কেন্দ্র সরকারের স্যার। এটা সম্পর্কে বলুন একটু, মেক ইন ইন্ডিয়া প্রকল্প সম্পর্কে। মানে ভারতের যে বিভিন্ন ভারতের মধ্যে বিভিন্ন বিদেশি সংস্থাকে ভারতের মধ্যে পণ্য উৎপাদনে উৎসাহিত করা, মানে কারখানা খুলতে দেওয়া যাতে বিভিন্ন ধরনের জিনিসপত্র তৈরি হয় ভারতেই। বলুন, সুকন্যা সমৃদ্ধি যোজনা কি? এটি কত সালে চালু হয় এবং এটি সম্পর্কে একটু বলুন। স্যার এটা 2015 সালে চালু হয়। এটা মেয়েদের মানে 18 বছর পরে যাতে উচ্চ শিক্ষা গ্রহণ করার জন্য তারা একটা সুযোগ পাবে। এছাড়া চক্রবৃদ্ধি হারে এটার ইন্টারেস্ট দেবে ব্যাংক এবং আর এখানে স্বনির্ভর হবে মেয়েরা। আচ্ছা, খাদ্যসাথী প্রকল্পটি রাজ্য সরকার না কেন্দ্র সরকারের প্রকল্প? খাদ্যসাথী। খাদ্য সাথী কেন্দ্র সরকারের স্যার। না, ভালো করে বলুন। এই সাথী টাথি এগুলো পশ্চিমবঙ্গেই হয়। সবুজ সাথী, খাদ্য সাথী, সমব্যথী, স্যার এটা হ্যাঁ, এটা পশ্চিমবঙ্গে, মানে পশ্চিমবঙ্গ সরকারের। আচ্ছা, এটার বিশেষত্ব বলুন, খাদ্য সাথী প্রকল্পটি কি বলুন এবং কত সালে চালু হয়? খাদ্য সাথী হচ্ছে রেশনে চাল আটা যে প্রদান করা হয় কেন্দ্র রাজ্য সরকার ওটাকে খাদ্য সাথী। হুম। প্রতি ব্যক্তির 2 কেজি করে দরে চাল এবং গম প্রদান করা হয়। আর এটি 2016 সালে চালু হয়। সুফল বাংলা প্রকল্প সম্পর্কে বলুন দেখি। রাজ্য সরকারের প্রকল্প না কেন্দ্র সরকারের প্রকল্প? সুফল বাংলা। এটা বাংলার প্রকল্প রাজ্য সরকারের। এটা হচ্ছে স্যার পড়েছিলাম এই মুহূর্তে সঠিকটা মনে পড়ছি না পড়তে হবে। বলুন, হাসির আলো প্রকল্পটি সম্পর্কে বলুন। হাসির আলো। এটা হচ্ছে বিদ্যুৎ প্রদান, যেখানে দারিদ্র মানুষদের বাড়িতে আলো প্রদান করা। গরিব মানুষদের 3 মাস অন্তর 75 ইউনিট পর্যন্ত বিনামূল্যে বিদ্যুৎ সরবরাহ করা। এটা হচ্ছে হাসির আলো। আলো মানে আলো জ্বলবে, এটা মনে রাখা সহজ। বেশ। সাইলেন্ট ভ্যালি আন্দোলন এটি কোথায় হয়েছিল? হ্যাঁ স্যার, পালাঘাটে হয়েছে। কোথাকার? কোথায় বলুন? কেরলে। কেরলের।
কেরলের সাইলেন্ট ভ্যালি অঞ্চল। আচ্ছা, এটার কারণ কি বলুন তো, কেন হয়েছিল এই সাইলেন্ট ভ্যালি আন্দোলনটা? ফোন এটা এসে হচ্ছে গেছে। কেরল পাহাড়ে ওখানে প্রচুর পরিমাণে অরণ্য ছিল, যে অরণ্য কেটে বাঁধ নির্মাণের জন্য এই আন্দোলনটি হয়েছিল। হুম। তো এটার প্রতিবাদ যে সংস্থা বা যে স্বেচ্ছাসেবী সংস্থা করেছিল সেটার নাম বলতে পারবেন? বেঙ্গল সাহিত্য একাডেমি। এবং কেরালা সাহিত্য পরিষদ, স্বেচ্ছাসেবী বিজ্ঞান সংস্থা এবং কেরালা সাহিত্য পরিষদ। বেশ। আচ্ছা আচ্ছা, আপনি বলুন তো যে কত তারিখ নাগাসাকি দিবস হিসেবে পালন করা হয়? 9ই আগস্টে। বেশ, ঠিক আছে। দেখুন, আপনারও বেশ কিছু ঘাটতি রয়েছে, সে বিষয়গুলো পড়তে হবে আর একটু ডিটেলসে জানতে হবে। তো মোটামুটি তাও আপনি বেশ কিছু অ্যান্সার বলতে পেরেছেন বা চেষ্টা করেছেন। ওই 3 থেকে 3.5 মানে 3.5 আজকে আপনার যদি ইভ্যালুয়েশন করা হয় 5-এর মধ্যে। আর একটু বিস্তারিত পড়ুন বিষয়গুলো, তাহলে সব মোটামুটি রেডি হয়ে যাবে। নেক্সট, ভাইবা অথবা ডেমো, কেউ একজন। স্যার ভাইবা দেবো, বদিউর জামাল বলছি। বদিউর জামান, জামান। স্যার আমি একটা কথা বলছিলাম, জামান ম্যাথ সেন্টার যেটা আমার হুম। আপনার ইউটিউব চ্যানেলের লিঙ্কটা পাঠাবেন, আমি সাবস্ক্রাইব করব, দেখব। হ্যাঁ। স্যার আমার কথা শুনতে পাচ্ছেন? শুনতে পাচ্ছি। নাম হচ্ছে হ্যাঁ, সারানান নাগ। বলুন। স্যার আমি বলছি স্যার ওই বই যেগুলো বলছেন, তো আমি বইটা কিভাবে পাবো? বইটা নেননি এখনো? বইটা তো নিয়ে নিতে স্যার। ওটা প্রিন্টেড বই, তো আপনাকে পোস্টাল অ্যাড্রেস আমাকে হোয়াটসঅ্যাপে লিখে পাঠাতে হবে, পিন নাম্বার সহ, কন্ট্যাক্ট নাম্বার সহ, নাম ঠিকানা। তাহলে আমি স্পিড পোস্ট করব, আগামীকাল আপনি পেয়ে যাবেন 7 দিনের মধ্যে বাড়িতে। বীরভূম ডিস্ট্রিক্টে কোন জায়গায় স্যার? আমার তো বাড়ি বীরভূম ডিস্ট্রিক্ট। বীরভূমের আমার তারাপীঠ, রামপুরহাট থেকে 7 কিলোমিটার, তা রামপুরহাট রেল স্টেশন থেকে। ও রামপুরহাট থেকে হ্যাঁ, প্রয়োজন হলে বাড়িতে এসেও নিয়ে যেতে পারেন, অনেকে বাড়িতে এসেও নিয়ে গেছে বীরভূমের অনেকে। ঠিক আছে স্যার, অ্যাড্রেসটা তাহলে দিয়ে দেবেন স্যার। আমি আমার তো ওই মন্দির থেকে 5-7 মিনিট, আমাকে কল করলেই হয়ে যাবে। তারাপীঠ মন্দির থেকে, মায়ের মন্দির থেকে। ঠিক আছে ঠিক আছে। তারাপীঠ পালপাড়া, নিয়ার বামতার প্রেস। বেশ, ঠিক আছে, ওটা পরে হবে কথা। আপনি কথা বলে নেবেন। তো জামানবাবু, আপনি বলুন হ্যাঁ স্যার। আপনার নাম সম্পর্কে, মানে আপনি আপনার সম্পর্কে বলুন। হ্যাঁ স্যার, আমি ক্যামেরা অন করলে ভালো হতো, তো ক্যামেরা অন করুন, কোনো স্যার প্রবলেম? ক্যামেরা অন করা যাবে না, একটু অসুবিধা আছে। বেশ, ঠিক আছে, বলুন। ইউটিউবে আপনার ভিডিও আছে তো? ভিডিও স্যার সেরকম নেই, মানে ব্যস্ততার মাঝে আমি সেটা চালাতে পারছি না আর কি। তো ঠিক আছে, আপনি একবার লিঙ্কটা শেয়ার করে দিন, চ্যানেল সাবস্ক্রাইব করে দেবো, দেখবো একটু। ঠিক আছে বেশ, বলুন, আপনার সম্পর্কে বলুন। স্যার, আমি বদিউর জামান। আমি মালদা জেলার গাজল থানার বড়িয়াশি 2 গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত মনন্দা নদীর তীরবর্তী অঞ্চল দেওয়ানি গ্রাম থেকে আসছি। আমি 2012 সালে মাধ্যমিক পাস করি এবং 2014 সালে উচ্চ মাধ্যমিক পাস করি, এবং প্রাইমারি শিক্ষক হওয়ার লক্ষ্যে 21তে সেশনে ডিএলএড করেছি আমি। আচ্ছা, আপনি শুধু যে প্রাথমিকের শিক্ষক কেন হতে চাইছেন? আরও তো ক্লার্ক বা অন্যান্য চাকরি রয়েছে, গ্রুপ সি, গ্রুপ ডি, বিভিন্ন কেন্দ্র বা রাজ্য সরকার, সেই এক্সামগুলো দিচ্ছেন না কেন? স্যার, ছোট থেকে আমার লক্ষ্য ছিল যে প্রাথমিক শিক্ষক হব, কারণ আমার স্যাররা যেভাবে আমাকে তৈরি করেছেন ছোট থেকে, কারণ একজন মানে সুনাগরিক হিসাবে গড়ে তুলতে হলে একজন শিক্ষক ছোট থেকে একজন শিক্ষার্থীকে মানুষ করতে পারে। সেই জন্য আমার প্রাথমিক শিক্ষক হওয়ার জন্য নিজেকে তৈরি করার চেষ্টা করছি। আচ্ছা, আপনি যদি একজন প্রাথমিকের শিক্ষক হন, আপনি শিশুদের কিভাবে শিক্ষাদান করবেন, কিভাবে মানুষ করবেন বা সুনাগরিক হিসাবে গড়ে তুলবেন? স্যার, প্রথম থেকেই তাকে দেশের মানে সুনাগরিক হওয়ার জন্য, তাকে সৎ হওয়ার জন্য বলবো, তাকে বিভিন্ন বড় বড় পদে কিভাবে যাওয়া যায় তাকে সেভাবে সেই শিক্ষাটা দেব, এবং সেখানে গিয়ে যাতে করে কোনো রকম
দুর্নীতি না করে এবং দেশে কাজে লাগতে পারে হুম। সেই ব্যবস্থাটা আমি করবো। আচ্ছা আপনি বলুন তো শিশু সংসদের ধারণা কিভাবে দেবেন? শিশুদের মধ্যে শিশু সংসদের ধারণা আপনি কিভাবে দেবেন? হ্যাঁ স্যার, শিশু সংসদের ধারণাটা যেভাবে দেবো যে তাদের মধ্যে একটা কমিটি করব, আহ, একটা গণতান্ত্রিক ধারণা দিব, সেখানে ভোটের মাধ্যমে প্রধানমন্ত্রী, তারপরে স্বাস্থ্যমন্ত্রী, শিক্ষামন্ত্রী, পরিবেশ মন্ত্রী, এভাবে একটা কেন্দ্রে তালিকা তৈরি করবো, 6 জন সেখানে মন্ত্রী থাকবে। আচ্ছা আপনি বলুন তো ওয়ার্ল্ড ফুড ডে বা বিশ্ব খাদ্য দিবস কত তারিখ উদযাপন করা হয়? ওয়ার্ল্ড ইয়েস ওয়ার্ল্ড স্যার ফুড এই ডে। মুহূর্তে মনে পড়ছে না, পড়েছি কিন্তু মনে পড়ছে না। বেশ আচ্ছা বলুন বিশ্ব জনসংখ্যা দিবস ওয়ার্ল্ড পপুলেশন ডে কত তারিখ পালন করা হয়? সরি স্যার, এটা জানা নেই? আসছে। ভোপাল গ্যাস দুর্ঘটনা কি কারণে হয়েছিল? স্যার মিক নামে একটা গ্যাস, হুম মিথাইল আইসোসায়ানেট, হুম সেটা ছড়িয়ে পড়ার জন্য কোন সে কোন দুর্ঘটনা অঞ্চলে হয়েছিল ভারতবর্ষের কোন রাজ্যে? ভোপাল ভোপাল রাজ্যে হয়েছে। ভোপাল কি রাজ্যের নাম না শহরের নাম? ভোপাল একটা ভোপাল বলে কোনো রাজ্য আছে ভারতবর্ষে? স্যার উত্তরপ্রদেশে। না উত্তরপ্রদেশে তো ভোপাল রাজ্য নেই। সরি সরি স্যার, মধ্যপ্রদেশের মধ্যপ্রদেশের রাজধানী আমাদের যেমন পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতা, সেরকম মধ্যপ্রদেশের রাজধানী ভোপাল শহরে এই ভোপাল গ্যাস দুর্ঘটনা হয়েছিল। এবং কতজন মারা গিয়েছিল জানা আছে মোটামুটি? 2900, প্রায় 2900 জন মারা গিয়েছিল। স্যার মোটামুটি জানতাম, ভুলে গেছি মানে। হুম। বেশ বলুন যে আর স্বাধীন ভারতের প্রথম শিক্ষা কমিশনের নাম বলুন। স্বাধীন ভারতের প্রথম শিক্ষা কমিশন হচ্ছে বলুন কোনটা? স্যার সার্চ করবেন না গুগলে বা অন্য কোথাও? না স্যার, সার্চ করছি না, আমি এটা ওইখানে মনে ক্যামেরা করতে অন করতে বললি। বেশ বলুন। ঠিক আছে না স্যার, আমি মনে করতে পারছি না এটা। বেশ মনে করুন বলুন। মোদালিয়ার কমিশন স্যার, না না রাধাকৃষ্ণন কমিশন। ইয়েস রাধাকৃষ্ণ। আর পরাধীন ভারতবর্ষের প্রথম শিক্ষা কমিশন বা ভারতের প্রথম শিক্ষা কমিশনের নাম বলুন দেখি। ভারতের প্রথম শিক্ষা কমিশন। পরাধীন স্যার, মনে করতে পারছি। বেশ চার্লস উডের প্রতিবেদনে যে সুপারিশগুলো বলা হয়েছিল কয়েকটি সুপারিশ বলুন। কি কি সুপারিশ ছিল চার্লস উডের প্রতিবেদনে? চার্লস পড়তে হবে বস। এত সহজে হবে না, অনেক পড়াশোনা করতে হবে। এগুলো স্যার রিভাইজ চাই, নিয়মিত রিভাইজ চাই। রিভাইজ চাই, পড়া ছিল কিন্তু এই যে ভুলে গেছি স্যার। ভুলে গেলে হবে না, নিয়মিত রিভাইজ চাই। দেখুন যা পারফরমেন্স 3+, আরও আপনাকে পড়াশোনা করতে হবে। হ্যাঁ বেশ পড়াশোনা করুন যেটুকু স্যার, সময় আছে দিনরাত। ছিল আছে যেগুলো মানে ভুলে গেছি, ওই 2023 টেট পাস করেছি আমি তো, টেটের সময় পড়েছিলাম এগুলো, আবার ভুলে গেছি। না এবার কালচার রাখতে হবে, নিয়মিত প্র্যাকটিস মানে করতে হবে, রিভাইজ দিতে হবে, তাহলেই ঠিক থাকবে। চর্চার ব্যাপার, চর্চার অভাব হলে এরম হয় ভুলে যাওয়া। বেশ নেক্সট। কিছু স্যার খুব হুম ভালো পড়ছিলাম, আবার এই যে অভাব, এই যে গাইডের অভাব, তার জন্যই ওই কারণে গাইডের একটা জন্য এগুলা টাচে থাকা দরকার, যে 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 কোনো সংস্থার সঙ্গেই হোক বা কোচিং সেন্টারের সঙ্গে হোক, একটু টাচে থাকলে পেশনাটা সৃষ্টি হবে। হ্যাঁ, এই যে কতগুলো প্রশ্ন ধরলাম আপনি পারলেন না, এবার কিন্তু আপনার মনে হবে যে তাই তো এই প্রশ্নগুলো পারলাম না, যদি না পড়ি তাহলে তো আচ্ছা, ফাইনালে পারবো না, এরকম ঘাটতি থেকে যাচ্ছে। এই বিষয়গুলো বোঝা যায়। স্যার আমার তো মালদা জেলা, ওই 12 তারিখে দিয়েছে মে মাসের ডেট। পড়ুন, সময় খুব কম, দিনরাত পড়ুন, যেগুলো পড়েছেন সেগুলো রিভাইজ দেন, নতুন কিছু পড়তে হবে না। যেমন পড়া জিনিসগুলোই আপনি পারছেন না, ভুলে গিয়েছেন বা মনে পড়ছে অর্ধেক মনে পড়ছে না, এটার জন্য নিয়মিত রিভাইজ দরকার। নতুন কিছু পড়ার দরকার না, যেগুলো পড়েছেন ওখান থেকে প্রশ্ন আসবে, কিন্তু ওগুলো পড়তে হবে তো ভালো হবে, রিভাইজ রাখতে হবে, বারবার রিভাইজ করতে হবে, লিখে হোক বা গ্রুপ ডিসকাশন হোক। অবশ্যই অবশ্যই। ঠিক। বেশ এরপরে কেউ ডেমো অথবা ভাইভা কেউ দেবেন? এনিওয়ান প্লিজ।
স্যার পরাধীন ভারতের প্রথম শিক্ষা কমিশন কি হবে? হান্টার কমিশন, ওটা পরাধীন ভারতে বা ভারতবর্ষের প্রথম শিক্ষা কমিশনও বলা যেতে পারে। হান্টার কমিশন। ইয়েস, হান্টার কমিশন। বেশ লিখে নেবেন, এটা বইয়ে আছে, আমার ডিটেলসের নোটসও আছে দেওয়া। যে প্রশ্নগুলো ধরছি সব বই থেকে ধরছি, আর ইন্টারভিউ বুস্টার ভলিউম 1 থেকে, ভলিউম 2টা থেকে এখন তো ধরেই নি প্রশ্ন। বেশ, নেক্সট এনিওয়ান? ভাই স্যার বা ডেমো দিতেন একটা। বেশ, ঠিক আছে, শুরু করুন। স্যার কোন টপিকে দিব আপনি সিলেক্ট করে দিন। টপিক আপনাকে বলছি, শিশুদের মধ্যে দশমিকের ধারণা আপনি কিভাবে দেবেন? হ্যাঁ স্যার, চতুর্থ দিচ্ছি। শ্রেণীর শিশুদের দশমিকের ধারণা। লেটস স্টার্ট। স্যার কিন্তু একটা কথা স্যার, আজকে না মানে আমার তো ডেমো, আমি যে ঘরটাতে দেই ওই ঘরটাতে একটু সমস্যা আছে, তাই আমি একটু অন্য ঘরে একটু ডেমো দিচ্ছি। তো মানে বোর্ডটা একটু দূরে মনে হতে পারে আর কি, মানে এর জন্য স্যার একটু আপনারা একটু কষ্ট করে দেখেন আর কি, মানে দূরেরটা একটু দেখা যাচ্ছে না। বেশ, ঠিক আছে, প্রেজেন্টেশন দেখলে মোটামুটি বোঝা যাবে। লেটস স্টার্ট, শুরু করুন। স্যার দেখা যাচ্ছে কি দেখুন, দেখা যাচ্ছে। তাহলে শুরু করি। ঠিক আছে, শুরু করুন। গুড মর্নিং আমার শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আজকে আমরা একটা নতুন টপিক, ইন্টারেস্টিং একটা টপিক পড়বো। জানো এটার নাম কি? এটা হচ্ছে দশমিকের ধারণা। তাহলে আজকে আমাদের টপিকটা কি? আমাদের টপিকটা হচ্ছে দশমিকের ধারণা। আচ্ছা, তোমরা একটা জিনিস আমাকে বলো তো, আমি কিসের ছবি আঁকছি? হ্যাঁ ঠিক বলছো রোহান, আমি একটা গ্লাসের ছবি আঁকছি। এই গ্লাসের মধ্যে দেখো আমি অল্প জলের ছবি আঁকছি, ঠিক আছে? তোমরা বলতে পারবে এই গ্লাসের মধ্যে কতটা জল রয়েছে? হ্যাঁ কি বলছো রোহান? অর্ধেকটা জল। কিন্তু অর্ধেক জল তো নেই, অর্ধেক যদি জল থাকতো তাহলে তো এই পর্যন্ত জল আসতো। তাহলে এটা আমরা কিভাবে মাপতে পারি জানো? আমরা এটা মাপতে পারি যদি আমরা এই গ্লাসের গায়ে 1 থেকে 10 পর্যন্ত স্কেল আঁকি। চলো আমরা একটা স্কেল আঁকি এই গ্লাসটার গায়ে। এই দেখো গ্লাসটার একদম নিচে 1 আঁকলাম, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 আর 10। এখন রোহন বলতে পারবে এখানে জলের লেভেলটা কোন সংখ্যাকে টাচ করছে? হ্যাঁ ঠিক বলেছো, 6 সংখ্যাকে টাচ করছে। তাহলে কতটা জল হয়েছে? ঠিক বলছো রোহান, 10 দাগের মধ্যে 6 দাগে জল রয়েছে। তাহলে আমরা এটাকে কিভাবে লিখতে পারি? 10 দাগের মধ্যে 6 দাগে জল রয়েছে, বা 6/10 অংশে জল রয়েছে। আচ্ছা, এই যে 6/10 ভগ্নাংশটা, এটাকে না আমরা একটা সুন্দর রূপ দিতে পারি, দশমিকের রূপ দিতে পারি। এটাকে যদি আমরা দশমিকে প্রকাশ করতে চাই তাহলে কিভাবে করব জানো? এটাকে করতে গেলে এই যে হরের মধ্যে কত সংখ্যা রয়েছে? 10 সংখ্যা। এই হরে যে 10 সংখ্যা রয়েছে বা 10-এর গুণিতকে যত সংখ্যা থাকবে, তাদের যে 1 সংখ্যাটা রয়েছে সেটার জন্য আমরা একটা দশমিক বসাবো। তাহলে এখানে একটা, যেহেতু 10-এ কটা 1 রয়েছে? একটা 1। তাহলে আমরা একটা দশমিক বসাবো। দশমিক দেখতে কেমন হয় জানো? এই যে ফোঁটার মতো হয়, তোমাদের মায়েরা যেমন টিপ পরে কপালে, সেরকম একটা ফোঁটার মতো হয়। তাহলে একটা ফোঁটার মতো দশমিক আমি বসিয়ে দিলাম এই 1 সংখ্যাটার জন্য। আর 1-এর পর যতগুলো শূন্য থাকবে ততগুলো ঘর হবে দশমিকের পর। এখানে 10-এ 1-এর পর কতগুলো শূন্য আছে বলতে পারবে রোহান? হ্যাঁ ঠিক বলেছো, একটা শূন্য রয়েছে। তাহলে দশমিকের পর এখানে একটা ঘর আমি বসিয়ে দিলাম। আচ্ছা, এই ঘরে কোনটা বসবে? এই ঘরে লবে যে সংখ্যাগুলো থাকবে সেগুলো বসবে। এখানে লব কোনটা কে বলতে পারবে? হ্যাঁ ঠিক বলেছো আব্দুল, এখানে 6 রয়েছে। তাহলে আমি লবে যে 6 ছিল সেটাকে দশমিকের পর বসিয়ে দিচ্ছি। আর দশমিকের আগে ফাঁকা ফাঁকা লাগছে না, তাই সেটার জন্য আমি একটা শূন্য বসিয়ে দিচ্ছি। তাহলে আমরা এখন যে সংখ্যাটা পেয়ে গেলাম সেটা কিরকম? 0.6। তাহলে এটাকে আমরা কিভাবে পড়বো? 0.6। আচ্ছা, দশমিকের পর যদি এমন থাকে 0. এই দেখো 7 আর 3 আছে, তাহলে কিন্তু আমরা 0.73 পড়বো না, আমরা কিন্তু সেটাকে পড়বো 0.73। তাহলে পরের দিন তোমরা 6/100 এবং 7/100 এই দুটো সংখ্যাকে দশমিকে পরিবর্তন করে আনবে, আমি দেখবো।
বেশ ঠিক আছে। বাকি যারা রয়েছেন 20 জন প্রায় যুক্ত রয়েছেন আজকে, যার মধ্যে বেশ বাকিরা বলুন ওনার ডেমো টিচিং কেমন লাগলো বা কোন কোন জায়গায় ইমপ্রুভ করা যেত বলে মনে হচ্ছে। স্যার প্রথমে দশমিকে ধারণা দেবো ওটা না বলে হ্যাঁ হ্যাঁ ঠিক, ওটা মিস্টেক করেছেন একদম। বলা যাবে না শিশুদের ওইভাবে যে আমি প্রথমে দশমিকের ধারণা দেবো। আপনি এমনভাবে পাঠে প্রবেশ করবেন যাতে শিশুরা বুঝতেই না পারে, তাহলে তো ভয় খেয়ে যাবে দশমিক জিনিস কি প্রথমে। এটা বলা যাবে না ডেমো টিচিং, হ্যাঁ প্রথম থেকে। এটা একটা মিস্টেক হয়েছে। আর বাকি সেই ঠিক আছে। রথিন বাবু বলুন কিছু, কথাই তো বলছেন না আজ। স্যার ভালোই হয়েছে, টাইমটা একটু আরেকটু শর্টে করলে ভালো হতো, কত টাইম পাওয়া যাবে তখন। বাকি সব ঠিক আছে। মোটামুটি একটু করে যেতে পারি, একটা পর না প্রথম সহস্রাংশ ওই জন্য পাওয়া যাবে। ওই জিনিসটা ঢোকানো যেত। হ্যাঁ ওই যে ওটা আমার আমার বই আছে আমার বই। বেশ ঠিক আছে, তাহলে যে বিষয়গুলো বলা হলো এগুলো আপনি একটু মাথায় রেখে এগুলো একটু মডিফাই করে নেবেন আপনার লেসন প্ল্যানটাকে বা টিচিং। দশমিকের ধারণাটা তো একটু বিমূর্ত ধারণা, মানে বাচ্চাদেরকে একটু মূর্ত ভাবে দেখানো, এর জন্য যে ক্লাসের ছবিটাকে আর কি করেছি। কিন্তু স্যার মানে এটা কি বাচ্চাদেরকে প্রথমে কোনো একটা গল্পের মাধ্যমে মানে প্রবেশ করা যায়, মানে দশমিকের ধারণাতে, মানে এটা তো কি বলবো যে মানে গল্পের মাধ্যমে প্রকাশ করা কঠিন। আমি কি এভাবে ওদের বলতে পারি যে আচ্ছা বন্ধুরা তোমরা কি কখনো দোকানে গিয়েছো, সেখানে গিয়ে কি লবণ কিনেছো? তখন যদি ওরা বলে যে হ্যাঁ লবণ কিনেছি, 1.5 কেজি লবণের প্যাকেট কিনেছি, আমি বলবো 1.5 সংখ্যাটাকে কিভাবে লেখে গো প্যাকেটে? তো ওই 1.5 এই যে ফোঁটাটা আছে এটা কিরকম, এটাকেই দশমিক বলে, এভাবে শুরু করতে পারি। না, ওটার থেকে আমার মনে হচ্ছে আপনি যেভাবে বোর্ডে মানে ছবি এঁকে শুরু করলেন মূর্ত ধারণার মাধ্যমে, এটা বেশি এফেক্টিভ হবে এবং ডেমো টিচিংটাকেও আরও এফেক্টিভ করে তুলবে প্রেজেন্টেশনটাকে আপনার। এই মেথডটাই ঠিক আছে। না না, চলো আজ আমরা খুব সুন্দর একটা জিনিস জানবো। দেখতে পাচ্ছ এটা কী আঁকলাম বলো তো? হ্যাঁ গ্লাস। এভাবে শুরু করতে হবে, গ্লাসের মধ্যে কিছুটা জল ঢাললাম, এইভাবে শুরু করতে হবে। ইন্টারেস্টিংটা দেখবে তো স্যার কী আঁকছে দেখি দেখি, ও গ্লাস আঁকলো, জল ঢাললো, তারপর কী হচ্ছে দেখি। এভাবে খেলার ছলে বা আনন্দের ছলে তারা কিন্তু শিখে নেবে বিষয়টা, কোনো ধরনের বোরিং লাগবে না তাদেরকে। ঠিক আছে আপনার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, প্রথমে একটু ধারণা দিলেন, দিয়ে বললেন যেটাকে বলা হয় দশমিক, তখন আপনি লিখে দিলেন আজকের পার্ট ওইখানে দশমিকের ধারণা। তো আজকে আমরা কি জানলাম, যে আমরা যেটা জানলাম সেটা হচ্ছে দশমিকের ধারণা শেষের দিকে বলা যেতে পারে। বা দশমিক পর্যন্ত আপনি কনসেপ্ট দিয়ে দিলেন, তারপর বলা যেতে পারে, কিন্তু প্রথমে বলবেন না। বেশ ঠিক আছে, মোটামুটি ভালোই হয়েছে, খারাপ হয়নি। তো আজকে যেহেতু আপার প্রাইমারি চাইল্ড সাইকোলজির ক্লাস ছিল, নেওয়া হলো না। অনেকেই বলছিল যে আজকে স্যার ডেট চলে আসছে, তাড়াতাড়ি আমাদের ক্লাসগুলো করান। তো কালকে হচ্ছে না, পরশুদিন তাহলে আপনাদের আপার প্রাইমারি ক্লাস হবে, আর কালকে আপার প্রাইমারির ক্লাসটা আমি নেব, চাইল্ড সাইকোলজি বিশেষ করে। কালকে হচ্ছে 23 তারিখ, আপনারা প্রত্যেকে জয়েন হতে পারবেন 25 তারিখ পর্যন্ত ফ্রিতে। তো আগামী কাল চাইল্ড সাইকোলজির ক্লাসে আপনারা প্রত্যেকে জয়েন হবেন, কারণ যে টপিকগুলো চলছে সেগুলো প্রাইমারি এবং আপার প্রাইমারি উভয় ক্ষেত্রেই কার্যকরী। হ্যাঁ বলুন। শেষ ঠিক আছে, ওটা আমার মাথায় আছে। দেখি আমার আর 2-1 দিন ব্যস্ত, তারপর দিনে 2টো করে ক্লাস করাবো, একটা প্রাইমারি একটা আপার প্রাইমারি। আমি এই 2-1 দিন আর ওয়েবিনারটা আছে ওটা শেষ করে নেই, সেমিনারটা অনলাইন, তারপর দেখছি। ঠিক আছে তাহলে গুড নাইট প্রত্যেককে, আজকে এখানে শেষ করছি। যাদের বাদ থাকলো আমরা নেক্সট দেখে নেবো। ঠিক আছে। ইংরেজিতে দক্ষ হতে চান এবং বেঙ্গল স্কুল সার্ভিস আপার প্রাইমারি পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন, তাহলে আপনার জন্য শুরু হতে চলেছে স্মার্ট ইংলিশ ফার্স্ট ইংলিশ মিশন সাকসেস ব্যাচ 2026।
এই ব্যাচে শুধু ইংলিশ নয়, পাশাপাশি ইংলিশ গ্রামার, বাংলা ব্যাকরণ এবং চাইল্ড সাইকোলজি এই 3টি বিষয় বিস্তারিতভাবে পড়ানো হবে। প্রতিটি টপিক থিওরির মাধ্যমে বুঝিয়ে দেওয়া হবে এবং তার সঙ্গে নিয়মিত কোশ্চেন অ্যান্সার প্র্যাকটিস করানো হবে, যাতে আপনার প্রস্তুতি আরো মজবুত হয়। সপ্তাহে 5 দিন নিয়মিত ক্লাস হবে এবং কোর্স ফি মাত্র 99 টাকা। ক্লাস খুব শীঘ্রই শুরু হতে চলেছে, তাই দেরি না করে এখনই যোগাযোগ করুন 8597354342 নম্বর। যারা শুধুমাত্র মক টেস্ট দিতে চান তারা মাত্র 50 টাকায় 10টি সুন্দর মক টেস্ট দেওয়ার সুযোগ পাবেন। আগ্রহীরা যোগাযোগ করতে পারেন। প্রিয় বন্ধুরা, আপনার ভাই বোন বা পরিচিত যারা আপার প্রাইমারি পরীক্ষার প্রস্তুতি নিচ্ছে তাদের সঙ্গে এই ভিডিওটি শেয়ার করার জন্য অনুরোধ রইল। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং আপনার মতামত কমেন্টে জানান।